প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে। আমরা পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ে ছিলাম। গতদিন আমাদের একটি লেকচার বিষয়ে ক্লাস হয়েছে। পরবর্তী লেকচার বিষয়ে আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো বেশ কিছু টপিক নিয়ে। তো আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো যদি একটু দেখে আসি, তাহলে আমরা কি কি দেখতে পারবো। চলো একটু তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করে আসি। তাহলে আমরা আলোচনা করেছিলাম গতদিন তোমাদের সাথে বিভিন্ন চিত্র দেখিয়ে যে পর্যায়বৃত্ত গতির যে কিছু শ্রেণী বিভাগ আছে সেগুলো আলোচনা করেছিলাম। স্পন্দন গতি নিয়ে আলোচনা হয়েছিল, সরল দোলন গতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়েছিল, সরল দোলন গতির যে ব্যবকলনীয় সমীকরণ সেই সমীকরণ নিয়েও আমরা কথা বলেছিলাম তোমাদের সাথে, এবং কিভাবে সমীকরণগুলো আমরা পাবো, প্রমাণ করব, এবং কোন কোন সমীকরণ আমাদের গাণিতিক সমস্যা সমাধানে কাজে লাগবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমরা এই সমীকরণের সমাধান করেছিলাম, সেখান থেকে পর্যায়কাল, কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, বেগ নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি একটু তোমাদের দেখাই যে আমরা বলেছিলাম যে ভি সমান ওমেগা এ, মনে পড়ছে? তার মানে বেগের সমীকরণ আমরা বের করেছিলাম, এখান থেকে আমরা গাণিতিক সমস্যার সমাধানও করেছিলাম, ত্বরণের সমীকরণও আমরা বের করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো এই সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি এবং এর বিভব শক্তি এবং গতি শক্তি নিয়ে আমরা আলোচনা করব। কেমন? তাহলে সেই ক্ষেত্রে আমরা আজকের টপিকটা এখানে একটু লিখি যে বিভব শক্তি। বিভব শক্তি। তো আমি স্ক্রিনটা অফ করে দিলাম। তো তার আগে তোমরা যারা ক্লাসে যোগদান করেছো তারা একটু জানাও যে সিস্টেম ঠিক আছে কিনা, বা তোমরা ক্লাসের সাথে আসো কিনা। আমি জাস্ট একটু চেক করে আসি। কেমন? আমি একটু চেক করে আসি। তোমরা আমার সাথেই থাকো এবং তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো যে তোমরা আছো কিনা বা সর্বশেষ কি অবস্থা। কেমন? ঠিক আছে, জাস্ট এ মিনিট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে বিভব শক্তি নিয়ে কথা বলছিলাম। তোমরা চাইলে একটু আমাকে কমেন্টে জানাতে পারো যে এই বিভব শক্তি বলতে আসলে আমরা কি বুঝে থাকি, এবং এখানে আমরা কোন বিভব শক্তি কাজে লাগাবো সরল দোলন গতির ক্ষেত্রে। তো তোমরা যদি এটা কেউ কমেন্টে জানাতে পারো তাহলে আমি খুব খুশি হব। বিভব শক্তি কাকে বলে? বিভব শক্তি তোমরা এটি লিখবে। কেমন? তো বিভব শক্তি তোমরা জানো যে কোনো একটি বস্তুর যদি অবস্থান পরিবর্তন করানো চাই, এই যে আমরা ডাস্টারটা দেখাচ্ছি, এই ডাস্টারটা মনে করো এখানে ছিল, তো এটাকে যদি আমরা একটু উপরে উঠাই তাহলে এখন ছেড়ে দিলেও পড়ে যাবে। তার মানে এখন কিন্তু সে কাজ করার কিছু শক্তি অর্জন করেছে, সামর্থ্য অর্জন করেছে। এটাকে আমরা বলছি কিন্তু কি? বিভব শক্তি। তো এই ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি হতে পারে, দোলনের ক্ষেত্রে বিভব শক্তি হতে পারে। তো আমরা এই সরল দোলন গতির ক্ষেত্রে যে বিভব শক্তির ব্যবহার করব সেটা কি ধরনের হবে সেটা নিয়ে আমরা তোমাদের সাথে একটু কথা বলতে চাই। এই ডাস্টারটা মনে করো এখানে ছিল, তো এটাকে যদি আমরা একটু উপরে উঠাই তাহলে এখন ছেড়ে দিলে পড়ে যাবে। তার মানে এখন কিন্তু সে কাজ করার কিছু শক্তি অর্জন করেছে, সামর্থ্য অর্জন করেছে। আমার সাউন্ডটা আমি চেক করে নিলাম। তো এখন আমরা বিভব শক্তিতে ফিরে যাব। আমি জাস্ট 10 সেকেন্ড সময় নিচ্ছি তোমাদের থেকে, জাস্ট 10 সেকেন্ড। ওকে, ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা যে জায়গায় ছিলাম যে বিভব শক্তি নিয়ে আলোচনা করার কথা তোমাদের সাথে আমার। তাহলে দেখো বিভব শক্তির মধ্যে কি কি বিষয় আছে সেটা আমরা একটু আলোচনা করে নিই। তাহলে মনে করো এখানে কাজ, যে পরিমাণ কাজ আমরা পাবো আসলে সেটাই হলো বিভব শক্তি। তাহলে আমার কাজ W সমান এফ এক্স। কেমন? তো এফ সমান আমরা জানি স্প্রিং এর ক্ষেত্রে সেটা ছিল কে এক্স ছিল, তাই না?
তো আমরা এখানে লিখলাম কে এক্স, এফ সমান, তাহলে সরি এফ এক্স এফ ডিএক্স পরিমাণ অর্থাৎ ডিএক্স পরিমাণ আমাদের স্মরণ হবে, দুঃখিত খেয়াল করো একটু, আমাদের ডিএক্স পরিমাণ স্মরণ হলো এক্স এফ পরিমাণ বল প্রয়োগের ফলে, আর এফ সমান ছিল কে এক্স। এবার ঠিক আছে, ওকে, কে এক্স ডিএক্স। তাহলে দেখো আমরা এই সমীকরণকে একটু ইন্টিগ্রেশন করতে চাই 0 টু এক্স সীমার মধ্যে, তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে, এক্স স্কোয়ার বাই 2, এটা আমরা আলোচনা করেছি এর আগে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে এর সাথে কেটা ছিল, তাহলে এখানে আমরা আর কি কি পাচ্ছি দেখো, হাফ কে এক্স স্কোয়ার থাকে তাই না, এক্স স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ কে এক্স স্কোয়ার। তো এই যে এক্স এর একটা মান ছিল, তোমরা জানো যে এক্স সমান আমরা একটা সাধারণ সমীকরণ আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, কি মনে আছে তোমাদের, এই সমীকরণটি ছিল। এখন আমরা এক্স এর জায়গায় এই সমীকরণটি বসাতে চাচ্ছি, কেমন? তো ঠিক আছে, তাহলে আমি তোমাদের সাথে একটু কথা বলে আসি। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে আমরা এখন কি করতে যাচ্ছি, আমি জাস্ট একটু স্ক্রিনটা শেয়ার করে আসি তোমাদের সাথে যে আমার কি বিষয় নিয়ে আলোচনা করার কথা। তো দেখো বিভব শক্তি এবং গতিশক্তি নিয়ে আমরা কথা বলবো, তো সেই জায়গায় আমরা বিভব শক্তি নিয়ে কাজ করছি। তাহলে এখন আমরা এখানে এক্স এর মানটা একটু বসিয়ে দিই, তাহলে কি হবে একটু দেখো, যে হাফ কে এক্স, এক্স এর জায়গায় আমরা ওই মানটি লিখবো, আমরা এই স্কোয়ার থাকলো সাইন স্কোয়ার থাকলো ওমেগা টি প্লাস ডেল, কেমন, হাফ কে এক্স স্কোয়ার, তার মানে এক্স এর জায়গায় আমরা এই মানটুকু আমরা বসালাম, কেমন? খেয়াল করো, এই যাই থাক না কেন, সাইনের সাথে যাই থাক না কেন, দিস ইজ থিটা কোণ, তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান হলো 1, তাহলে সর্বোচ্চ মানটা কত হবে, হাফ কে এ স্কোয়ার, কেননা এইটুকু সমান আমরা সাইন থিটা সমান 1 ধরলাম সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালুটা। তাহলে খেয়াল করো, এটা তোমাকে একটু মনে করে রাখতে হবে যে আমাদের মানটা ছিল হাফ কে এ স্কোয়ার, কিসের মান, বিভব শক্তির মান। তো আমরা এই বিভব শক্তির মানের ক্ষেত্রে আমরা টি এর মান বিভিন্ন সময়ে কেমন হতে পারে সেটা আমরা একটু দেখে আসবো। তাহলে দেখো ডেল এর মান আমরা 0 কাউন্ট করে 0 ধরে এই টি এর মানের পরিবর্তন করলে মানটা কেমন হবে একটু খেয়াল করো। তাহলে সাইন ওমেগা টি, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, ডেলের মানটা 0, তাহলে থাকলো সাইন স্কোয়ার ওমেগা মানে 2 পাই বাই টি, আর টি এর মানটা যখন 0, আমরা ডেলের মানটা ধরেছি 0, ডেল্টার মানটা, কেমন? তাহলে এই মানটা কত হলো, 0 হলো, সাইন 0 এর মান কত, 0, তারপরে সময় যখন 0 তখন বিভব শক্তি 0। তাহলে এটাকে আমরা একটু গ্রাফিক্যালি যদি দেখতে চাই, যদিও গ্রাফটা আমরা পরে আবার দেখব, তাহলে দেখো এখানে আমরা এক্স অক্ষ বরাবর যদি সময় কাউন্ট করি আর এদিকে যদি আমরা বিভব শক্তি কাউন্ট করি, তাহলে আমার সময় যখন 0 বিভব শক্তি তখন 0। তাহলে আমরা ধরে নিই আমার সময় যখন t/2 বা t/4, তাহলে t/4 আগে তারপরে t/2, তাহলে 0.25 হবে t/4, ঠিক আছে, আমরা এখন t এর মানটা ধরি, এই t এর মানটা t/4 হিসেবে কাউন্ট করি, তাহলে কেমন হবে? তাহলে দেখো, তাহলে আমরা মানটা 0 পেলাম, তো এই জায়গায় আমরা এখন বসাতে চাচ্ছি t/4, t/4, তাহলে t চলে গেল উপরে নিচে, 2 2, তাহলে π/2, π/2 180 ডিভাইডেড বাই 2, দিস ইজ 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান কত, 1, তাহলে তখন আমাদের মানটা আসবে 1, তার মানে কি সর্বোচ্চ মানটা আসবে, সর্বোচ্চ মানটা কত, হাফ কে এ স্কোয়ার, তাহলে এটুকু মান যদি 1 হয় তাহলে হাফ কে এ স্কোয়ার আসলো, তাহলে আমরা এখানে লিখে রাখলাম আমার সর্বোচ্চ মানটা হলো হাফ কে এ স্কোয়ার, কেমন? তাহলে এখানে আমার সময় যখন 0 তখন মানটা 0, সময় যখন আমার t/4 তখন মানটা সর্বোচ্চ, তার মানে ও আসলে কি করবে, এভাবে করে ঘুরবে, তাই না? কি বুঝতে পারলাম? এখন সময় আমাদের এভাবে আমরা বসাবো, এখানে প্রথমে 0 ধরলাম, t/4 ধরলাম, এখন আমরা t/2 ধরতে চাই, হাফ, তাহলে খেয়াল করো আমরা t/2 এখানে লিখছি,
টি এর জায়গায় t/2, তাহলে কি ঘটনা ঘটছে, টি ভ্যানিশ হয়ে গেল, তাহলে 2 চলে গেল পাই, sin পাই মানে sin 180 এর মান কত, sin 180, sin তোমরা নিশ্চয় জানো এটি, তারপরেও আমি নিশ্চিত হচ্ছি sin 180 এর মান হলো 0। তার মানে খেয়াল করো t/4 আমরা যেটি পাচ্ছি, তার মানে t/4 হলো এই জায়গাটা, এই সোজা হলো t/4, কেমন t/4, তাহলে t/4 এ আমরা 1 পেয়েছিলাম, বাট t/2 তে আমরা পেলাম 0, এই মানটা হলো 0, দিস ইজ t/2, বুঝা গেল, তাহলে t/2, তাহলে এরপরে আমরা 3t/2 এর মান বের করব, তারপরে t এর মান বের করব, কেমন, তাহলে এখন আমি একটু দেখি, হ্যাঁ তোমরা কে কি বুঝতে পারছো একটু আমাকে জানাও। সেই সাথে আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করছি, আমি তোমাদের স্ক্রিনে একটা চিত্র দেখাই, তোমরা তাইলে বুঝতে পারবে এবং তোমাদের জন্য একটু ইজি হবে বলে আমি মনে করছি। ঠিক আছে, আমি স্ক্রিনটা একটু শেয়ার দিলাম তোমাদের সাথে। ওকে, দেখো আমরা বিভব শক্তির জন্য নিচের যে চিত্রটা সেটা বের করার চেষ্টা করছি, অর্থাৎ এর বিভিন্ন ইভেন্টে t/2 তে মানটা দেখো, দেখতে পাচ্ছ এখানে দিস ইজ t/4, এই জায়গাটা হলো t/4, এটা হলো t/2, তোমরা নিশ্চয় আমার কার্সর দেখতে পাচ্ছ, ল্যাপটপের কার্সর আর কি, তারপরে 3t/4 তোমরা দেখতে পাচ্ছ, এবং টি যখন হবে তখন কেমন হবে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন টি দিয়ে হিসাব করতে চাই, তোমরা চাইলে খাতায় একটু হিসাব করে নাও, আর আমি একটু দেখে আসি তো তোমরা কারা কারা আমার সাথে আসো, কেমন, আমি একটু ফোনে দেখি একটু। ওকে, তাহলে টি বসে তোমরা দেখো যে কেমন হবে টি, আমি জাস্ট একটু তোমাদের হেল্প করি, যে এখন যদি আমরা এই টি এর জায়গায় যদি অনলি মানটা টি সেকেন্ড দিতাম তাহলে এখানে কেমন হতো, তাহলে এটা হতো টি চলে গেল 2 পাই, দিস ইজ 360 ডিগ্রি, 180 1 পাই 360 ডিগ্রি 360 ডিগ্রি, তাহলে সাইন 360 ডিগ্রি এর মান কত হতো, সাইন 360 ডিগ্রি এর মান হতো 0। তার মানে আসলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো, যে পূর্ণ সংখ্যক পাই হলে সে মানগুলো শূন্য হয়, তাই না, তো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, 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 তো এখন আমরা বিভব শক্তি দেখলাম, এখন আমরা গতি শক্তি দেখতে চাই। গতি শক্তির ক্ষেত্রে সমীকরণটি কি হবে, তো গতি শক্তি কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, যে বস্তু গতির কারণে যে শক্তি বা সামর্থ্য অর্জন করে আসলে সেটা হলো তার গতি শক্তি, তাই না, তো এই গতি শক্তির ক্ষেত্রে আমরা গতিশক্তিকে কাইনেটিক এনার্জি বলি, তো এই কাইনেটিক এনার্জির হিসাব যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করব সেটা একটু আমরা তোমাদের একটু দেখাই আসি। তাহলে কাইনেটিক এনার্জির ক্ষেত্রে এরকম হবে, আচ্ছা আমি একটু নামগুলো বলি তোমাদের, কারা কারা তোমরা ক্লাসে যোগ দিয়েছো। ওকে, হ্যাঁ সেতু হোর, সে বলতো স্যার ক্লাস 3টা করে হচ্ছে, কারণ বলবেন, তোমাদের কর্তৃপক্ষ নিশ্চয়ই কারণ জানাবে 3টা করে কেন হচ্ছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অমিত সাধু, জাহান যুক্ত আছে, সুবীর যুক্ত আছে, হ্যাঁ তোমরা অনেকেই যুক্ত আছো, ওকে ধন্যবাদ। আমি তোমাদের সাথে আবারও একটু পরে আবার কথা বলবো যে কারা কারা যুক্ত আছো, সেই পর্যন্ত তোমরা ক্লাসের সাথেই থাকো, কেমন, তো ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আগের পার্টি ফিরে যাই, যে জায়গাটায় ছিলাম, কোথায় ছিলাম, যে আমাদের এখন গতি শক্তি দেখার কথা। তাহলে আমি স্ক্রিনটি অফ করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো, ভালো দেখতে পারো বোর্ডটি, আমি স্ক্রিনটি অফ করে দিলাম। তাহলে এখন আমরা গতি শক্তি নিয়ে কাজ করতে যাচ্ছি। গতিশক্তি, গতিশক্তির জন্য আমাদের সমীকরণ আসলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, তাই না, হাফ এম ভি স্কোয়ার,
তাহলে এই হাফ এম ভি স্কোয়ারের জন্য ভি হলো বেগ। তাহলে আসলে আমাদের বেগটা বের করে নিতে হবে। আমরা সরণের মান জানি, আসলে সরণ যদি আমরা জানি তাহলে আমরা বেগটাও বের করতে পারবো, তাই না? তাহলে দেখো বেগ ভি সমান dx dt, তার মানে সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বেগ পাই, তাই না? তাহলে ঠিক আছে, আমরা ডিফারেন্সিয়েশনটা করে আসি। d dt অফ x এর মান হলো a sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি, a sin কে ডিফারেন্সিয়েশন করলে cos cos থিটা মানে যা ছিল তাই ওমেগা t প্লাস ডেল, আর t এর সাপেক্ষে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করছি তাহলে আরেকটা ওমেগা এখানে থেকে যাবে, দিস ইজ ওমেগা a। তাহলে এখন দেখো আমরা ভি এর মানটি পেয়ে গেলাম, এই মানটা আমরা এখানে বসাতে চাই। তাহলে হাফ এম ভি, ভি এর মানটা হলো ওমেগা, যেহেতু স্কোয়ার আছে আমাদের স্কোয়ার দিতে হবে, a স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। কেমন? তাহলে দেখো এখন আমরা কি করতে চাচ্ছি, এই ওমেগার মানটা হলো একটি কনস্ট্যান্ট, সেটার মান তোমরা জানো কে বাই এম ছিল, প্রথম দিনের ক্লাসে আমরা এটা করেছিলাম। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার সমান কে বাই এম a স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। আসলে আজকের চ্যাপ্টারে আমরা চেষ্টা করছি থিওরি অংশটুকু একটু বিস্তরভাবে আলোচনা করার জন্য। তাহলে দেখো কি অবস্থা দাঁড়ালো, এম এম ভ্যানিশ, হাফ কে a স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তাহলে খেয়াল করো এই যে cos স্কোয়ার থিটা বা sin স্কোয়ার থিটা এদের সর্বোচ্চ মান হলো 1। তাহলে এই cos থিটার সর্বোচ্চ মান 1 হলে আমরা মানটা পাচ্ছি হাফ কে a স্কোয়ার। খেয়াল করো আমরা কিন্তু যখন বিভব শক্তি বের করি তখনও কিন্তু হাফ কে a স্কোয়ারই করেছিলাম, তোমাদের মনে আছে? নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এখন এই টি এর মান টাইমটা যে কোনো সময় অর্থাৎ পরিবর্তন করলে কেমন হতে পারে আমরা সেই গতিটা একটু বের করে দেখতে চাই, মানে সেই কাইনেটিক এনার্জি মানে গতি শক্তিটা আমরা বের করে দেখতে চাচ্ছি। তাহলে আমরা এই সমীকরণে মানটা বসাই এখানে। তাহলে দেখো কি হচ্ছে, এটা ছিল আগে x সমান ছিল, কিন্তু এখন তো আমাদের এখানে বসাতে হবে পদের সাথে। তাহলে দেখো কি হবে, এখানে আমরা হিসাবটা করলাম cos স্কয়ার ওমেগা মানে 2 পাই বাই টি, এই টি এর জায়গায় আমরা মানটা বসাচ্ছি টি বাই 4। তাহলে খেয়াল করো আমরা টি বাই 4 এখানে বসিয়ে দিলাম, আর ডেল এর মান আমরা 0 কাউন্ট করছি। তাহলে কি হচ্ছে, টি টি চলে গেল 2 2, তাহলে পাই বাই 2, পাই বাই 2 দিস ইজ 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি এর মান কত 1। তার মানে আমরা সর্বোচ্চ মানটা পাচ্ছি হাফ কে a স্কয়ার। তার মানে সময় যখন শূন্য তখন আমরা গতিশক্তি পাচ্ছি 1। এখন যদি আমরা গ্রাফে এটা দেখাই, এদিকে টাইম সময় আর এদিকে হলো গতিশক্তি কাইনেটিক এনার্জি, কেমন? তাহলে সময় যখন শূন্য গতিশক্তি তখন এইরকম একটা জায়গায় সর্বোচ্চ অবস্থানে থাকবে। তো এখন সময়টাকে আমরা টি বাই 4 না দিয়ে টি বাই 2 দিয়ে হিসাব করি। তাহলে এখানে আমরা লিখলাম টি বাই 2, টি বাই 2, তাহলে টি টি চলে গেল, 2 2 চলে গেল, তাহলে পাই থাকলো cos পাই, cos পাই cos 180। তোমরা নিশ্চয়ই জানো cos 180 এর মান, আমি আরো একবার কনফার্ম হচ্ছি, cos 180 কি হচ্ছে বলো তো? তাহলে আমার এখানে মানটা হলো, এখান থেকে শুরু করলাম করে আমার এটা চলে আসলো এখানে 0। তারপরে তার মানে আমরা একটা শূন্য, এটা ছিল আমার হলো 0 এর সময়, টি বাই 4 এর সময়, তারপরে আমরা পাবো টি বাই 2 এর সময় পাবো টি বাই 2, তারপরে পাবো 3t বাই 2, 3t বাই 2, তারপরে আমরা ফাইনালি দিয়ে হিসাব করবো কার ক্ষেত্রে, টি এর ক্ষেত্রে। তাহলে দেখো একটা বিষয় যে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তির যে গ্রাফ সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে আসি। এই যে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তির গ্রাফ, তার মানে এই দুইটাকে যদি আমরা একসাথে করি তখন কেমন পাবো একটু খেয়াল করো। তখন এটা এরকম হবে, এটা যদি হয় বিভব শক্তি, আমার গতিশক্তি হবে এইরকম, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখতে চাই
এই গতিশক্তি আর বিভব শক্তি দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে এই শক্তির নাম কি হবে? এই শক্তির নাম হবে কি? মোট শক্তি বা যান্ত্রিক শক্তি। তাহলে দেখো যান্ত্রিক শক্তির ক্ষেত্রে আমরা কি দেখতে চাই? ওকে, তাহলে সংরক্ষণশীলতার নীতি প্রতিষ্ঠা হবে যদি সব জায়গায় একই হয়। আমরা জাস্ট একটু দেখি। প্রথমে যখন আমরা গতিশক্তির ক্ষেত্রে হিসাব করছিলাম, গতিশক্তি বলতে আমরা বোঝাচ্ছি কাইনেটিক এনার্জি, গতিশক্তি যেটি, এই গতিশক্তির ক্ষেত্রে সময় যখন শূন্য তখন গতিশক্তি সর্বোচ্চ হাফ কে এই স্কোয়ার। অপরদিকে বিভব শক্তির সময় যখন শূন্য ছিল তখন বিভব শক্তি শূন্য ছিল। এই দুইটা যোগ করলে তাহলে এক জায়গায় হাফ কে এই স্কোয়ার আছে আর এক জায়গায় শূন্য, তাহলে মানটা হচ্ছে হাফ কে এই স্কোয়ার। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে দেখবো যে আমাদের এই মানটা হবে হাফ কে এই স্কোয়ার। শুধু তাই না, আমরা এই গতিশক্তি এবং বিভব শক্তি এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি দেখবো? আমি জাস্ট স্ক্রিনটা একটু অফ করে দিলাম। যদি আমরা গতিশক্তি এবং বিভব শক্তিকে যোগ করে দিই, একটু খেয়াল করো, আমরা কি বলতে যাচ্ছি? পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি দুইটাকে আমরা যোগ করে মোট শক্তি বলছি। তাহলে মোট শক্তি ই সমান কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি দুইটাকে আমরা যোগ করে দিচ্ছি। কেমন? তাহলে আমার যেটা কাইনেটিক এনার্জি ছিল, অর্থাৎ শেষে আমরা যেটা বের করলাম সেটা ছিল এরকম, হাফ কে এই স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এটা ছিল আমার কিসের মান? এটা ছিল হচ্ছে আমার কিসের মান? গতিশক্তির মান ছিল। অপরদিকে আমার বিভব শক্তির মান ছিল হাফ কে এই স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। কি মনে পড়ছে সমীকরণগুলো? যেগুলো বোর্ডে লেখা ছিল আমি সেগুলোর কথা বলছি। কেমন? তাহলে খেয়াল করো, এর সাথে অর্থাৎ কজের সাথে যাই থাক না কেন, দিস ইজ থিটা। সাইনের সাথে যাই থাক না কেন, যত বড় রাশি থাক না কেন, দিস ইজ থিটা। এগুলো কোণের মান। তাহলে দেখো উভয় জায়গা থেকে আমরা হাফ কে এই স্কোয়ার যদি কমন নিয়ে নিই, এখানে থাকবে কজ স্কোয়ার থিটা প্লাস কোন দিক থেকে প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগাই, প্লাস সাইন স্কোয়ার থিটা ওমেগা টি প্লাস ডেল। কেমন? তাহলে এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা দিস ইজ 1, তার মানে হাফ কে এই স্কয়ার। তার মানে যান্ত্রিক শক্তির নিত্যতা আমরা প্রতিষ্ঠা করে ফেললাম এই সমীকরণ থেকে, গতিশক্তি এবং বিভব শক্তি থেকে। তাহলে এখন আমরা একটু দেখে আসি যে কি বিষয় নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করার কথা। কেমন? স্ক্রিনটা একটু শেয়ার দিই যাতে তোমরা দেখতে পারো বা বুঝতে পারো। সরল দোলক নিয়ে আমরা আলোচনা করব। কেমন? তাহলে সরল দোলক নিয়ে আমরা আলোচনা করি। স্ক্রিনটা অফ করে দিলাম। তোমরা নিশ্চয়ই সরল দোলক দেখেছো, তাই না? এই সরল দোলকের সাহায্যে আমরা অনেক কাজ করতে পারি। কি কি করতে পারি সেগুলো আমরা দেখব একটু পরে। তাহলে একটি সরল দোলক এখানে আমি আঁকলাম, এটি হুকের সাথে ঝুলানো আছে, এটাকে আমরা বব বলছি, বব। এই ববের যে ব্যাসার্ধ পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ ব্যাসার্ধটাকে যদি আমরা আর আর যেখানে সুতাটা ঝুলিয়ে দেওয়া আছে এটাকে ঝুলন বিন্দু বলছি আমরা, এই সুতার দৈর্ঘ্য এটাকে আমরা কার্যকরী দৈর্ঘ্য বলছি। এই এল এল প্লাস আর এই দুইটাকে মিলে আমরা কার্যকরী দৈর্ঘ্য বলছি। কেমন? সুতার দৈর্ঘ্য, যেটা সুতার দৈর্ঘ্যের সাথে আমি আগেই মনে হয় কার্যকরী দৈর্ঘ্য বলছিলাম না, সুতার দৈর্ঘ্য তার সাথে রেডিয়াস ববের, এই দুইটা যোগ করে কার্যকরী দৈর্ঘ্য এল হবে। তাহলে এই সরল দোলক অর্থাৎ এটাকে যদি আমরা একটু এদিকে টেনে নিয়ে ছেড়ে দিই তাহলে এ দুলতে থাকবে, সরল সন্দিত গতিতে সে দুলতে থাকবে। তাহলে অর্থাৎ এখান থেকে ছেড়ে দিলাম মনে করো, তাহলে এখান থেকে সে এখানে যাবে, আবার এখান থেকে সে এখানে আসবে, তাই না? তখন এটা এরকম হবে। ওকে, এখানে একটি কন্ডিশন আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কন্ডিশন। এই যে কোণের মান এটা 4 ডিগ্রির মধ্যে হলে সরল দোলকের সূত্রগুলো কাজ করে। তাহলে 4 ডিগ্রি মানে কতটুকু জায়গা, এটা আমরা একটু দেখে আসতে চাই যে 4 ডিগ্রি মানে কতটুকু। 4 ডিগ্রি মানে এটুকু যে এটা হলো 90 ডিগ্রি, এর অর্ধেক তোমরা বুঝতে পারছো যে এটুকু 45 ডিগ্রি, এর অর্ধেক এটা 22, তার অর্ধেক
তাই না, 22.5, তার অর্ধেক 11.25, এর অর্ধেক করতে হবে, তখন আবার খুবই কোণের, এখানে যে কোণের মানটা হবে আসলে খুবই ক্ষুদ্র হবে মানটা, তখন আসলে এইটার সরল দোলকের কাজটা ঠিকঠাক হবে। তো সরল দোলক সূত্র মেনে চলে। এই সূত্র কি, এর দোলন কাল, অর্থাৎ কতটুকু এর দোলন কাল হবে, টাইম পিরিয়ডটা কেমন হবে, তার সাথে কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক আছে। তাহলে টি সমানুপাতিক রুট ওভার এল, তার মানে এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এটা অভিকর্ষ ত্বরণের সাথে এর রিলেশন আছে, সেটা কেমন, টি প্রপোর্শনাল টু 1/√/g। তার মানে কি বলছে এটা, একটা অভিকর্ষ ত্বরণের বর্গমূলের সমানুপাতিক, একটা কার্যকরী দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এটা দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর এটা হলো কার্যকরী দৈর্ঘ্যের সমানুপাতিক। এই দুই সমীকরণকে যদি আমরা একসাথে করি তাহলে কি পাবো আমরা একটু দেখে নিই। তাহলে আমরা পাবো টি সমানুপাতিক রুট ওভার এল বাই জি। তাহলে টি সমান টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। তাহলে এই যে সমীকরণ আমরা পেলাম, এই সমীকরণ দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো, খুব ইন্টারেস্টিং কাজ করতে পারবো। কিরকম, যে এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে তো পারবোই, আমরা পাহাড়ের উচ্চতাও বের করতে পারবো। কি দারুণ ব্যাপার না? কিভাবে তৈরি হবে দেখো, আমি জাস্ট একটু স্ক্রিন শেয়ার দিই তোমাদের। পাহাড়ের উচ্চতা বের করব আমরা এখন। ওকে, সরল দোলকের সাহায্যে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করব প্রথমে, তারপরে খনির অভ্যন্তরে নিয়ে গেলে দোলনকাল বাড়ে, কেন বাড়ে সেটা আমরা দেখব। একই সাথে পৃথিবীর কেন্দ্রের দোলনকাল কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করব আমরা, কেমন? তাহলে ঠিক আছে, আমরা স্ক্রিনটা একটু অফ করে দিলাম। পাহাড়ের উচ্চতা, তাহলে খেয়াল করো, আমরা একটা সমীকরণ জানি যে ভূপৃষ্ঠীয় অভিকর্ষ ত্বরণ জি সমান জি এম বাই আর স্কোয়ার। এই আরটা হলো পৃথিবীর রেডিয়াস, আর একটু উচ্চতায় পাহাড়ের উপরে, সেখানে আমরা বলছি জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখন আমরা কি কাজ করতে যাচ্ছি, আমরা করতে যাচ্ছি এরকম যে এইচ এর মান বের করতে যাচ্ছি। তাহলে এই মানটাকে অবশ্যই আমাদের জন্য একটু উপরে রাখলে সুবিধা হয়, কেমন? তাহলে 1/2, সমীকরণ 1/2 করলাম আমরা। এটা করে দিলে আমরা কি পাবো দেখো, g বাই g ড্যাশ ইকুয়াল gm বাই আর স্কয়ার ইনটু আর প্লাস এইচ তার হোল স্কয়ার ডিভাইডেড বাই gm। তাহলে এখানে কি থাকলো, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, পুরোটার উপরে আমরা একটা স্কয়ার দিলাম g বাই g ড্যাশের জন্য, কেমন? তাহলে এখন আমরা কি পাবো দেখো, উভয় পক্ষে আমরা একটা, আচ্ছা আর একটা কমন নিয়ে নিই, সমীকরণটাকে একটু ইজি করে ফেলি, কেমন? তাহলে দেখো, আর যদি আমরা এখানে কমন নিই 1 প্লাস এইচ বাই আর, নিচে আরেকটা আর থাকলো, এখন এরকম, ঠিক আছে? তাহলে দেখো এ আর ভ্যানিশ করে দিলাম, তাহলে থাকলো g ডিভাইডেড বাই g ড্যাশ ইকুয়াল 1 প্লাস এইচ বাই আর, তার স্কয়ার আছে। তো এই পাশে আমরা উভয়পক্ষে রুট করে দিলাম, তাহলে দিলে 1/2 ইনটু 1 প্লাস এইচ বাই আর থাকলো। তাহলে এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি, এইচ এর মানটা বের করতে যাচ্ছি। তাহলে কি হবে, 1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এমন হবে এইচ বাই আর ইকুয়াল জি ডিভাইডেড বাই জি ড্যাশ, তাকে রুট করতে হবে -1, 1টা ওই পাশে চলে গেল। আমরা এখান থেকে এইচ এর মান বের করতে চাই, তো এইচ এর মানটা যখন বের করব, ফাইনালি এইচ বাই আর ছিল এখানে, এইচ এর মানটা যখন আমরা বের করব তখন ওই পাশে আরটা গুণ হয়ে যাবে, কেমন? তাহলে এই আরটা হলো পৃথিবীর রেডিয়াস, আর জি ভূপৃষ্ঠে অর্থাৎ পাহাড়ের পাদদেশে অভিকর্ষ ত্বরণের মান কত হবে এবং পাহাড়ের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত হবে সেটা আমাদের হিসাব করতে হবে, করলে আসলে আমরা পাহাড়ের উচ্চতা বের করে ফেলবো। কিন্তু এখানে আরেকটি কথা আছে, যেই সরল দোলকের দোলন কাল 2 সেকেন্ড, তার মানে ওই দোলকটা এখান থেকে এই পর্যন্ত যাবে, আবার আগের জায়গায় ফিরে আসবে, এতে তার টাইম লাগবে 2 সেকেন্ড। সেই দোলককে আমরা বলবো
সেকেন্ড দোলক। কেমন? এখন আমরা দেখি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম তোমাদের সাথে, সেটা হলো খনির অভ্যন্তরে নিয়ে গেলে দোলনকাল বাড়বে। কেন বাড়বে সেটা আমরা একটু দেখি। যে খনির অভ্যন্তরে যখন আমরা নিয়ে যাব তখন কি ঘটনা ঘটবে? অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে। তাহলে অভিকর্ষ ত্বরণের মান যদি কমতে থাকে এটা বাড়বে। কি বুঝতে পেরেছি? ওকে, এখন খুব ক্রিটিক্যাল প্রশ্ন এবং স্টিকি প্রশ্ন, সেটা কি যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ দোলনকাল কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0। কোন সমীকরণের নিচে যদি 0 হয়, মানে হর যদি 0 হয়, তাহলে কি হয়? সেটা অসংজ্ঞায়িত হয়। কেন অসংজ্ঞায়িত হয় আমি কিন্তু আলোচনা করেছিলাম, কারণ ওটা আমরা বলতে পারি না। তাহলে সেই ক্ষেত্রে টি এর মান অসীম হবে, দোলনকাল অসীম হবে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান অসীম। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, আচ্ছা তাহলে এখন আমরা দেখি যে এখন আমাদের কি বিষয় নিয়ে আলোচনা করার কথা। সরল দোলকের সাহায্যে সময় নির্ণয়। খুব ইন্টারেস্টিং প্রশ্ন না? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তাহলে আমরা কি বলছিলাম একটু আগে, যে যেই সেকেন্ড মানে দোলকটা পূর্ণ দোলন দিতে 2 সেকেন্ড লাগে তাকে আমরা বলি সেকেন্ড দোলক। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, তাহলে একটা সেকেন্ড দোলকের অর্ধ দোলন অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে তার টাইম লাগবে 1 সেকেন্ড। আমাদের ঘড়ির ক্ষেত্রে কি হয়? প্রতি সেকেন্ডে কাঁটাওয়ালা ঘড়ি কি করে? এমন না? অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডেও একটা করে টিক দেয়, টিক টিক। তো আমার এখানে এই প্রান্ত থেকে এই প্রান্তে যখন যাচ্ছে তখন আমি এখানে 1 টিক বলছি, অর্থাৎ অর্ধ দোলন বলছি। এই অর্ধ দোলনে যদি 1 সেকেন্ড লাগে তাহলে সারা দিনে কতবার সে দোলন দিবে? অর্ধ দোলন কতবার দিবে সারা দিনে? তাহলে একদিন সমান আমরা জানি কত সেকেন্ড? একদিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড, 60 সেকেন্ড, তাই না? তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে একদিনে ৮৬,৪০০ সেকেন্ড হয় একটা সারা দিনে, 24 ঘন্টা, 24 আওয়ার্স। তাহলে একটা সেকেন্ড দোলক কতবার টিক দেবে? অর্ধ দোলন দেবে এতবার। তো এখন কোন ঘড়ি যদি দ্রুত চলে, ফাস্ট চলে, তাহলে কি হলো? যে ও এন তম সেকেন্ড সে ফাস্ট চলছে। তাহলে ব্যাপারটা এরকম হবে ৮৬,৪০০ সেকেন্ড প্লাস এন সেকেন্ড, এতগুলো সেকেন্ডে এতগুলো দোলন দেয়, এতগুলো সে দোলন দেয়, সরি পূর্ণ দোলন না, অর্ধ দোলন, অর্ধ দোলন দেয়, অর্ধ দোলন দেয় কত সেকেন্ডে? ৮৬,৪০০ সেকেন্ডে। কেননা 24 ঘন্টার যে সেকেন্ড সংখ্যা সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। পারবো কি? এই সেকেন্ডে থাকবে, কিন্তু আমার ঘড়ি দ্রুত চলছে, মানে বেশি টাইম সে দিচ্ছে, বেশি বিট দিচ্ছে। তাহলে কতগুলো? এতগুলো বিট দেয়, এতগুলো অর্ধ দোলন দেয় এত সেকেন্ড। তো একটা অর্ধ দোলন দেয় কততম সেকেন্ডে, মানে কত সেকেন্ডে ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস এন। তাহলে আমার এখানে পূর্ণ দোলন দিতে হবে, দোলন কাল বের করছি আমরা, সেকেন্ড দোলক। তাহলে দোলন কাল দুইটা অর্ধ দোলন, অর্থাৎ এখান থেকে এখানে গেল অর্ধ দোলন, আবার আগের জায়গায় ফিরে আসলো, দিস ইজ পূর্ণ দোলন। তাহলে দুইটা অর্ধ দোলন দেয় 2 গুণ ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস এন সেকেন্ডে। তার মানে আমরা এন এর মান এখন বের করতে পারবো, যদি এটা হলো টি এর মান, দোলনকাল টি এর মান, এটা টি এর মান এটা। তো এখন সেকেন্ড দোলকের ক্ষেত্রে কতটুকু ফাস্ট, কত সেকেন্ড ফাস্ট, সেটা দিয়ে আমরা এন এর মানটা বের করতে পারবো। ঠিক আছে না? তো এখন আমরা বের করতে চাই যদি সে ধীরে চলে তাহলে কি হবে, অর্থাৎ সময় যদি কম দেয় সেই ক্ষেত্রে কি হবে সেটা আমরা বের করতে চাই। কেমন? তাহলে সেই ক্ষেত্রে কি হবে তোমরা কি বুঝতে পারছো কি হবে?
আমি একটু দেখি তোমরা আমার সাথে কারা কারা আছো। হ্যাঁ, ওকে গুড। হ্যাঁ, তোমরা অলরেডি লিখে ফেলেছো অনেকে। আলী অনেক লিখেছে যে একদিন সমান ৮৬,৪০০ সেকেন্ড। নেট প্রবলেমের জন্য কিছু বুঝতেছি না, একজন লিখছে রাজকন্যা, সে তার নেট প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, নেট প্রবলেম হতেই পারে। তারারা সাদিকা যুক্ত হয়েছে, আর অনেকে যুক্ত হয়েছে, আলী অনেক যুক্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো এখন যে প্রশ্নটা করছিলাম যে এই ঘড়ি যদি ধীরে চলে, অর্থাৎ সে যদি টাইমটা কম দেয়, টিক কম দেয়, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে খেয়াল করো, তার মানে সে কম দিচ্ছে কতটুকু, -n সংখ্যক, পুরোটা থেকে এটা কম কম দিচ্ছে, মাইনাস করে দিলাম। সারাদিন সময় এত সেকেন্ড, একদিন সময়, তাহলে সেই ক্ষেত্রে এখানে মাইনাস হবে, সেই ক্ষেত্রে আমার এখানে মাইনাস হবে। এটাও টি এর মান, দোলনকালের মান। তাহলে আমরা সরল দোলকের সাহায্যে কি কি কাজ করলাম দেখো। সরল দোলকের সাহায্যে আমরা সময় বের করে ফেললাম, অর্থাৎ ঘড়ি টাইম দেয়। তারপরে কি হলো, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। তারপরে আর কি হয়, তারপরে খনির অভ্যন্তরে কোনো একটি দোলককে নিয়ে গেলে তার দোলনকাল বাড়বে, কতটুকু বাড়বে সেটা আমরা বের করতে পারবো। পাহাড়ের উপরে নিয়ে গেলে দোলনকাল কমবে, সেটাও আমরা বের করতে পারবো। আচ্ছা, তারপরে পৃথিবীর কেন্দ্রে আমরা দোলনকালটা বের করে ফেললাম। আর কি কি বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম বলতো? আজকে আলোচনা করেছি মূলত আমরা এই সরল দোলন গতির ক্ষেত্রে এর গতি শক্তি কত এবং এর বিভব শক্তি কত সেটা আমরা বের করেছি। এই গতি শক্তি এবং বিভব শক্তি যোগ করে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি সেটা আমরা বের করেছি। সেটা একই, সব জায়গায় একই থাকবে, প্রত্যেকটা টাইম আলাদা আলাদা করলে এই দুইটার যোগফলটা সমান থাকবে। তার মানে এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা রক্ষিত হচ্ছে, সংরক্ষিত হচ্ছে, আমরা সেটা বের করার চেষ্টা করেছি। এরপরে সরল দোলকের দুটি সূত্র আমরা আলোচনা করেছি। একটি সূত্র হলো যে টি সমানুপাতিক √L, অর্থাৎ এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক কে, দোলনকাল, এটা আমরা বের করেছি। আরেকটি সমীকরণ ছিল, সেটা খুব গুরুত্বপূর্ণ সমীকরণ, যে দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ টি সমানুপাতিক √1/g। কেমন? তার মানে 1 কে রুট করলে তো 1ই হয়, এজন্য আমরা বলছি 1/√g। এই দুই সমীকরণকে যখন আমরা একসাথে করে ফেললাম, তখন আমরা সমীকরণ পেলাম t = 2π√L/c। কেমন? এখান থেকে আমরা আসলে পাহাড়ের উচ্চতাও বের করতে পেরেছি, আবার এখান থেকে খনির অভ্যন্তরে আমরা অভিকর্ষ ত্বরণের মান, দোলনকাল, এগুলো নিয়ে আমরা কাজ করতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে গাণিতিক সমস্যার সমাধান করব। সেই ক্লাসটি তোমরা সবাই থাকবে, মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। আর আজকে আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, আসলে সমীকরণগুলো কিভাবে আসে, কেন আসে, এই গ্রাফটা আমরা দেখলাম, আসলে গ্রাফটি দিয়ে কি বোঝাতে চাচ্ছে, অর্থাৎ সময় যখন শূন্য তখন গতিশক্তি কত, সময় যখন শূন্য তখন বিভব শক্তি কত, বিভব শক্তি যখন সর্বোচ্চ তখন গতিশক্তি আসলে সর্বনিম্ন। আসলে এই ব্যাপারগুলো নিয়ে একটু জাস্ট খাতা কলমে একটু লেখা, প্র্যাকটিস করা, এইটুকু তোমরা করবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসে তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই।